এতক্ষণ রাঙাবেলিয়ার যে প্রামাণ্য চিত্র আপনারা দেখলেন, আজ থেকে 3 দশক আগে সেই রাঙাবেলিয়া এরকম ছিল না। চূড়ান্ত দারিদ্র্য আর প্রতিকূল অবস্থার সঙ্গে মানুষের লড়াই, সেই রাঙাবেলিয়া আজকে পরিবর্তিত হয়েছে। এখানে শ্রী তুষার কাঞ্জিলাল এবং তার স্ত্রী বীণা কাঞ্জিলালের একটা বিরাট ভূমিকা রয়েছে। 33 বছর আগে তারা রাঙাবেলিয়া গিয়েছিলেন মানুষের সেবা করার জন্য। আজকে আমাদের সঙ্গে তুষারবাবু আছেন, তিনি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন গ্রাম সেবা নিয়ে। আর আছেন শ্রী সত্যেন ঘোষ, উনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সচিব পঞ্চায়েত দপ্তরের, তারও বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে গ্রাম সেবা বা গ্রামোন্নয়ন নিয়ে। তা আমরা এইভাবে আজকে আলোচনা শুরু করব যে গ্রাম সেবাটা কিভাবে করতে হয়। যেরকম তুষারবাবুকে আমার প্রথম প্রশ্ন, যে ধরুন আমাদের একটা প্রচলিত ধারণা রয়েছে যে আমরা শহুরে মানুষেরা তারা গ্রামে যাই আমরা তাদের শেখাতে, হয়তো শিখতে নয়। আমার মনে হয় সমস্যাটা এখানেই শুরু হয়, যে কারণ আমাদের মনে হয় যে সমস্ত কিছু পরিকল্পনা যেন আমরা জানি এবং গিয়ে তাদের শেখাতে পারবো। এই সম্পর্কে আপনার মতামত কি বা এই ধারণা সম্পর্কে? দেখুন, ব্যাপারটা সম্পর্কে আমি যেভাবে ভেবেছি বা আমি যে কারণে গ্রামে গিয়েছিলাম, আমি তো শহরে জন্ম, শহরে লেখাপড়া শিখেছি এবং 35 বছর শহরে কাটিয়েছি। নোয়াখালীতে জন্মেছেন? হ্যাঁ, তারপরে আমি বর্ধমানেই মূলত ছিলাম। আমি তারপরে দীর্ঘকাল শহরে লেখাপড়া করেছি, রাজনীতি করেছি এবং তারপরে আমার মনে হয়েছিল যে আমার কিছু জানা দরকার। আমি যে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তারা শ্রমিকের কথা বলেন, কৃষকের মুক্তির কথা বলেন, এখনও বলেন। কিন্তু আমার মনে হয়েছিল যে বোধহয় আমি পুরো ব্যাপারটা জানিনি, বুঝিনি, এবং তা না জানা এবং না বোঝার ফলে যেটা আমার, যেভাবে আমি এই কাজটার সঙ্গে যুক্ত ছিলাম তাতে আবেগ যত বেশি ছিল তত বেশি কিন্তু এটা মানে করবো এমন ধরনের একটা যেটা কমিটমেন্ট বলে, সেই কমিটমেন্টটা সেই পরিমাণ ছিল বলে আমার মনে হয়। অতএব 67 সালে যখন আমি রাজনীতি ছেড়ে দেবো বলে ঠিক করি, এবং আমার স্ত্রীও রাজনীতি করতেন, যদি আমরা ভিন্ন দলে ছিলাম, আমরা যখন ওখানে যাই তখন আমাদের মনে হয়েছিল যে প্রায় আমাদের পেছনে আর কোনো নির্ভর করার মতো জিনিস নেই, ওখানে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। আমরা যে পথে চলছিলাম সেই পথটা দীর্ঘকাল চলেছি। অতএব আপনি যেটা বললেন এটা আবেগ ছিল, কিন্তু সেই ধরনের যে কমিটমেন্ট, অর্থাৎ একটা কথা হচ্ছে যে একটা জিনিসকে নিয়ে আলোচনা করা বা তাত্ত্বিকভাবে জানা, আর ঠিক অত্যন্ত বাস্তবে বসে তাদের পাশে বসে থেকে জানা, এটা সম্পূর্ণ আলাদা বলে আমি পরে বুঝেছিলাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কথা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তা তোমরা একটা কাজ করো, তোমরা যাও একটা গ্রামে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করো। অর্থাৎ গেলাম, একদিন গেলাম, দুদিন গেলাম বা 7 দিনের একটা কাজ করে চলে এলাম তা নয়, স্থায়ীভাবে বসবাস করো। এবং করে তোমার একটাই কাজ করার আছে, যে সেখানকার মানুষগুলিকে এমনভাবে সংগঠিত করো যাতে তাদের উন্নয়নের কাজটা তারা নিজেরা করতে পারে। উন্নয়ন কেউ ঘটিয়ে দিতে পারে না। তাদের স্বাবলম্বী করা বা তাদেরকে সত্যিকারের নিজেদের যে অনেক কিছু দায়িত্ব আছে নিজেদের উন্নয়নের ব্যাপারে, এটা এককভাবে বোঝানো মুশকিল। অতএব তাদের সংগঠিত করে তাদের নিজেদের উন্নয়নের দায়িত্ব তারা বহন করে, সেভাবে তাদেরকে তোমরা গড়ে তোলো। অতএব আমরা শিক্ষকতা পেশা নিয়ে গিয়েছিলাম, সেটা একটা আমাদের সুযোগ ছিল। এবং মূলত আমার যেটা মনে হয়েছিল এবং এখনও মনে হয়, সেটা হচ্ছে যারা বেশি আলোচনা করেন, বলেন, নীতি নির্ধারণ করেন, তারা বোধহয় একটা জায়গায় অনেক কম জানেন, সেটা হচ্ছে ওই মাটির কাছাকাছি থেকে সে মানুষগুলিকে জানা। এটা কিন্তু তাদের জীবনে ঘটে ওঠে না। সত্যেনবাবু, আপনাকে একটা এই সূত্র ধরে প্রশ্ন করি, যে ধরুন আপনারা সরকারের তরফ থেকে, আপনি সরকারের প্রশাসক, দীর্ঘ অভিজ্ঞতা আছে আপনার রাজ্যে এবং মানে কেন্দ্রে কাজ করার, সরকারের তরফ থেকে তো বিভিন্ন স্কিম যেগুলো নেওয়া হয় বা উন্নয়নমূলক কাজ, সেগুলো তো সাধারণ মানুষের জন্যই নেওয়া হয়। সেখানে কি এটা কি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়, না একেবারে গ্রাসরুট লেভেল থেকে সমস্যাগুলো উঠে এসে তার সমাধানের প্রচেষ্টা করা হয়? দেখুন, এতদিন ধরে যে ধরনের কাজকর্ম করা হয়েছে, আমরাও যার সহভাগী ছিলাম, তাতে তলা থেকে উঠে আসা পদ্ধতি খুব একটা ছিল না, এখনও নেই। এখনও যে কাজগুলো আমরা করি সেগুলো মোটামুটি ওপর থেকে নিয়ে আসাই বটে। তবে সেগুলো যারা তৈরি করেন তারা একরকম ভেবে হয়তো করেন, সেগুলো কাজে
পরিণত করার সময় অন্যরকম হয়ে যায়। তার একটা কারণ যে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে একটা ইউনিফর্ম ওরকম কিছু করা যায় না যে সর্বত্র যেটা খাটবে, সমানভাবে খাটবে। জায়গাটা বিশাল, মানুষজনের চরিত্র অন্যরকম, জায়গার মাটির চেহারা অন্যরকম, কাস্টমস অন্যরকম, কাজে ওইভাবে করা যায় না। আর সবচেয়ে বড় কথা যেটা তুষারবাবু একটু আগে বললেন যে ওপর থেকে এইভাবে নিয়ে আসা প্রোগ্রাম স্কিমে সাধারণ মানুষকে ইনভলভ করা যায় না, কেন এটা ওপর থেকে চাপিয়ে দেওয়া সেটা বুঝতে পারে। কাজে সুফল হয় না এমন নয়, কিন্তু সুফলটা অনেক কম হয়। এইটা যতটা হওয়ার ততটা হতে পারতো, অথবা আপনি বলতে পারেন যতটা অর্থ বিনিয়োগ করে, যতটা সময় দিয়ে, যত লোকজন খেটে যে জিনিসটা করা হয় সেটা যেরকম সুফল দিতে পারতো সেরকম সুফল দেয় না। কেননা আলটিমেটলি এটা লোকের ওপরে তৈরি করে দেওয়া একটা জিনিস, লোকে নিজে তৈরি করেনি, তার সেই কমিটমেন্ট নেই। তুষারবাবু 1967 সাল অবধি সক্রিয় রাজনীতি করেছেন, তারপর উনি চলে যান রাঙাবেলিয়ায় গ্রাম সেবার জন্য। ওনাকে আমার একটা প্রশ্ন, আপনি যখন রাজনীতি করতে এসেছিলেন তখনও তো মানুষের সেবার জন্য, পরবর্তীকালে আপনি সমাজকর্মী হিসেবে সেবা করেছেন। রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের সেবা আর সমাজকর্মী হিসেবে সেবার মধ্যে কি কোনো পার্থক্য পেয়েছেন আপনি? পার্থক্য মানে ধরুন উদ্দেশ্যের দিক থেকে যে খুব একটা পার্থক্য ছিল তা নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে রাজনীতির কতগুলি বাধ্যবাধকতা আছে, কতগুলি শৃঙ্খলার ব্যাপার আছে, যা আপনি অনেক সময় স্বাধীনভাবে চিন্তা করার ব্যাপারটা আপনার একটা সংকুচিত হয়ে থাকে। এখানে যেটা সুযোগ ছিল সেটা হচ্ছে যে আমার শেখার জায়গাটার বিস্তৃতি অনেক বেশি ছিল। আমি সাধারণ মানুষের কাছে শিখতে পারতাম, রাজনীতিতে শিখতে পারতাম না তা নয়, কিন্তু তো রাজনীতিতে শেখার অন্য আরও অনেক জিনিস ছিল যেটা অনেক কিছু শেখানো হতো বা শিখেছিলাম। যাই হোক, তফাৎটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো আকাঙ্ক্ষা বা প্রাপ্তির ব্যাপার ছিল না। অর্থাৎ আমি চাই বা না চাই রাজনীতির মধ্যে থাকলেই কিন্তু একটা মোটামুটিভাবে কিছু পাওয়া হয়ে যায়, মানে একটা ব্যবস্থাটাই এমন যে আপনাকে ধীরে ধীরে কিছু পাওয়ার জায়গায় আপনি চলে যান বা দেবার ক্ষমতার জায়গায়। আপনি একটা সাধারণ কর্মী থেকে একটা কমিটিতে গেলেন, তারপর থেকে উপরের কমিটিতে গেলেন, তারপরে নেতা হলেন, ইত্যাদি ইত্যাদি নানানভাবে সিস্টেমে হয়ে যায়। কিন্তু যখন বিশেষ করে যখন 67 সালে সরকারে গেলেন আমার দল যেটা ছিল বা আমার স্ত্রীর দল যারা ছিলেন তারা গেলেন, তখন আমরা সেটা মনের সঙ্গে ঠিক মিশিয়ে নিতে পারছিলাম না। এবং সেই কারণে আমাদের মনে হয়েছিল যে এমন একটা জায়গায় যাওয়া যেখানে আমি অনেক কিছু আনলার্ন করতে পারবো, মানে যা শিখেছি তা অনেক কিছু ভুলতে পারবো, আবার নতুন করে শিখতে পারবো। খুব খোলাখুলি আপনাকে বলছি, যাওয়াটা কিন্তু যাদের কাছে গেছি তাদের কতটুকু প্রয়োজন ছিল আমি জানি না, বা পরবর্তীকালে কতটুকু তাদের কাজে লেগেছে জানি না, কিন্তু আমার এবং আমার স্ত্রীর ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ প্রয়োজন ছিল, ভীষণ প্রয়োজন। শিক্ষা লাভের ব্যাপার ছিল। আপনি প্রকৃত শিক্ষা আর কি। আপনি যদি গ্রামে একটা গ্রাম সেবা করবো বলে তো যাইনি, জানতেই গিয়েছিলাম। আমার বক্তব্য হচ্ছে যে কোনো একটা কাজ শুরু করার পেছনে বা কাজ করে যাওয়ার পেছনে যদি এই চিন্তাটা কাজ না করে যে আমি কিছু করে দিতে এসছি, তাহলে কিন্তু কাজটা করা যায় না। এইগুলো হচ্ছে জার্সি বা হলস্টিন। এগুলো সারাদিনে 15 থেকে 20 লিটার দুধ দেয়। তো সাধারণত আমাদের দেশি গরু কী হয়, যেটা 1 থেকে 2 লিটার দুধ দেয়। সেই জন্য আমরা এই সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে কী করছি না, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে আমরা এই সব জার্সি মানে দেশি গরুর পেটের ভেতরে জার্সি গরু বাচ্চা তৈরি করে কিছুটা যাতে সুন্দরবনের মানুষ উপকার পায় তার চেষ্টা আমরা এই সুন্দরবন প্রজেক্টের মাধ্যমে করতে পারছি। আমার নাম পঞ্চানন মণ্ডল, আমি পাখিরালা গ্রামে বাস করি। আমি এই পোলট্রি আরম্ভ করলাম আমাদের প্রজেক্টে থেকে। আমি সেখানটায় ট্রেনিং নিয়েছিলাম, ট্রেনিং নিয়ে সেখান থেকে আমাকে কিছু পয়সায় সাহায্য করে এবং সেখান থেকে আমি এই পোলট্রি শুরু করে জীবিকা নির্বাহ করছি। আপনি জলটা কেন পরীক্ষা করবেন কেন? জলটা দিয়ে আমি ধান চাষ করবো বলে পরীক্ষা করছি। আচ্ছা শুনুন, আপনার যে রিপোর্টটা আমরা পেয়েছি, রিপোর্টে আপনার জলের পিএইচটা ভালো আছে 7.40, কিন্তু যে লবণের পরিমাণটা অত্যাধিক বেশি 2.17। এই জলে ধান চাষ না করাই ভালো।
যদি ধান চাষ করেন কিন্তু প্রথমের দিকে একটু অসুবিধা হবে না, কিন্তু পরের দিকে ধান গাছ মরে যেতে পারে। অতএব এবছরে এই জলটা না পরীক্ষা করাই ভালো। মাঠের জমি 3-4 বিঘে জমি বন্ধক দিয়েছি রে বাবা, দিয়ে মাঠে শ্যালো বসিয়েছিলাম, দ্বিতীয় চাষ করবো বলে এইসব ছেলেপুলে বড় হয়ে গেছে। খাবে কি? ক বিঘে মাঠের জমি। আর বাবা নিজে হাঁপানির টানে মরতেছি রে বাপ। ও বাপ, চাষে শ্যালো বসিয়ে প্রথম বছর চাষ করে বাপ এক মুঠো ধান হয়নি, সব মরে গেল। তারপরে বাবা এই জল নিয়ে সে আঙাবেলে প্রজেক্টে গেছিলুম, প্রজেক্টে গিয়ে জল পরীক্ষা করে বলেছিল ওতে ধান হবিনি। বললো যে পুকুর কেটে নোনা জলে নোনা মাছ চাষ করতে হবে, বাগদা, এই মোচা চিংড়ি, লাইলন থেকে এইসব চাষ করতে হবে। তা বাবা সেই চাষবাস এইসব ছেলেপুলেটা দেখতেই তো বাবা, ওই দেখ পুকুরে ঘা দিচ্ছে, বাছা পোনা ছেড়িস তো এই ঘা দিচ্ছে, এখন বাগদা পিন ফোটানো হচ্ছে। ওই রাঙাবেলে প্রজেক্ট যে কী উপকার করেছে না বাবা, এই এতগুলো বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যেত। মাছ চাষটা করে ছেলেপুলে 2-4 পয়সা রোজগার করে আনতেছে বলে তবু হাঁড়ি চড়তেছে। তাহলে এই আশ্বিন কার্তিক মাসে হাঁড়ি উনুনের বস্তু নি রে বাপ। গরু আমাদের এখানে দেশি গরু ছিল, দেশি গরু খুব একটা বেশি দুধ দিত না, এই 1 কিলো 1.5 কিলো এরকম দুধ দিত। তা আমাদের এখানে মডেল ফার্ম আছে রাঙাবেলে প্রজেক্ট পরিচালিত, ওখানে ডাক্তারবাবু আছে, ওনারা উপদেশ দিলেন যে এরকম উন্নত মানের গরু পোষো। দেশি গরুর থেকে ক্রস করিয়ে আমরা এই উন্নত মানের জার্সি গরু তৈরি করেছি, এতে আমাদের সারাদিনে 8-10 কিলো দুধ দেয়। সেটা থেকে আমরা বেকারত্ব দূর করার জন্য মোটামুটি এখন দেখছি যে এতে কিছু লাভ পাচ্ছি আমরা। আপনি এখান থেকে শুরু করেন যে আমারই যাওয়ার জায়গা ছিল না। যেমন আমি একটা ছোট গল্প করি আপনাকে, আমি ওখানে একটা শিক্ষকতার কাজ নিয়ে গেছিলাম। ওখানে আপনি তো মাস্টার মশাই বলে বিখ্যাত সুন্দরবনে। মাস্টারমশাই বিষয় জানেন। আমি একজন সরকারি কর্মচারী ছিলেন। তা আমি যাওয়ার পরে তিনি আমাকে বললেন যে দেখুন এখানে কি কোনো ভদ্রলোক বাস করে, এখানে আপনি কার সঙ্গে কথা বলবেন? আমরা বলছি দেখুন মশাই, এটা কিন্তু আমি আপনি না আসার আগেও ছিলেন এবং চিৎকার করে বলছিলেন না যে আসুন আপনারা আসুন। আমরাই আমাদের এলাম যে আমরা এখানে আসতে হয়েছে আমাদেরকে, অথচ আমাদের আসতে হয়েছে। এই মানুষগুলিকে আমাদের ভীষণ দরকার। মানে আপনাকে যেতে হয়েছে ওখানে এবং তাই ফলে আপনি শিখতে পারলেন। তুষারবাবুর কাছে আমরা মোটামুটি জানতে পারলাম যে রাজনৈতিক কর্মী হিসেবে উনি কিভাবে সমাজসেবার কথা ভেবেছেন, পরবর্তীকালে সমাজকর্মী হিসেবে কিভাবে কাজ করেছেন। আমার সত্যেনবাবুকে একটা প্রশ্ন, আপনি যে বিভাগ দেখেন এখন পঞ্চায়েত, এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পঞ্চায়েতের উন্নয়ন বা পঞ্চায়েতের কাজকর্ম পশ্চিমবঙ্গে, এবং তার ফলে পঞ্চায়েতে কাজকর্ম কিছুটা হয়েছিল বলে হয়তো বামপন্থীদের খানিকটা রাজনৈতিকভাবে সাহায্য হয়েছিল। এটা আপনি কিভাবে দেখেন? এটা রাজনৈতিক ডিসিশন না হলে কি করা যেত পঞ্চায়েতের এই বিরাট ব্যাপারটা? না, রাজনৈতিক ডিসিশন না হলে করা যেত কিনা সন্দেহ আছে। দেখুন না, 1973 সালে পশ্চিমবঙ্গর এই আইনটা ভালো আইন ছিল, কিন্তু সেই আইন অনুযায়ী কাজ হয়নি। কেননা সেই সময় হয়তো সেই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, রাজনৈতিক কমিটমেন্ট দৃষ্টিভঙ্গি ছিল না। কাজে যখন এরা সেইটা আনতে পারলেন তখন আইনটাকে কাজে পরিণত করা গেল, এবং নিঃসন্দেহে এটা তাদের কিছুটা সাহায্য করেছে, বই কি কোনো সন্দেহই নেই। কাজে রাজনৈতিক ইচ্ছে অনিচ্ছে প্রশ্নটা থেকে যায়, কাগজে কলমে কি আছে আর কাজে কোনটা করলাম দুটোর মধ্যে তফাৎ থাকে। সত্যিকারের নিম্নবর্গের মানুষ কতটা মানে তার আঁচ পেয়েছে বা কতটা তার সাহায্য পেয়েছে? দেখুন, খুব সাধারণভাবে বলতে গেলে নিম্নবর্গের মানুষের কিছু উপকার পেয়েছে। যেমন একটা কথা বলা যায় খুব সাধারণভাবে, জেনারেলি, সেটা হলো 50 সালের ওই দশকে বা পরবর্তী দশকে যে ধরনের দারিদ্র্য ছিল গ্রামাঞ্চলে, সেই ধরনের দারিদ্র্য এখন নেই। সত্যি মানে আমরা কলকাতায় প্রত্যক্ষ করি, যেরকম এই একটা পারপেচুয়াল ফেমিনিন নেচার ছিল। আমি 74 সালে ছবি করেছিলাম হাংরি অট, আমার মনে আছে যে প্রতি বছরই অসংখ্য মানুষ লিন সিজনে কলকাতা চলে আসছে গ্রাম থেকে। সেটা কিন্তু আজকাল অনেক কমেছে, অনেক কম আছে। শুধু তাই না, আপনি মনে করে দেখুন যে 40-এর দশকে বা এবং 50-এর দশকের গোড়ার দিকে অকেশনাল কিছু কিছু জায়গাতে পকেটসে দুর্ভিক্ষের মতো অবস্থা সৃষ্টি হতো। বৃষ্টি না হলে ফসল যদি ঠিক মতো না হয় তাহলে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতো। সেই রকম জিনিস এখন আর দেখা যায় না। কাজে সেই অর্থে খুব জেনারেলি বলতে গেলে অবস্থার উন্নতি হয়েছে, কিছু রাস্তাঘাট হয়েছে, কিছু পরিকাঠামোর কাজ হয়েছে, লোকে একেবারে না খেতে পেয়ে মরে না।
তবে ওই পর্যন্ত ওর একটা লিমিট আছে। মানে লিমিট মানে আমার যেটা মনে হয় যে ধরুন 50 বছরে অবশ্যই ভারতবর্ষের তো কিছু উন্নতি হয়েছে, মানে উন্নতিরও তো অনেক 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 রকম ইন্টারপ্রিটেশন রয়েছে, অনেক ডাইমেনশন রয়েছে। সেখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্ত শ্রেণী আরো খানিকটা লাভবান হয়েছেন, কিন্তু বিরাট যে নিম্নবর্গ খানিকটা হয়তো যেটা উনি বললেন আঁচ পেলেও তারা তাদের যে শ্রমের ফসল তার জন্য কিন্তু অনেক সোকল লিটারেট শ্রেণী সুবিধা পাচ্ছে এবং সেটা কিন্তু আরো মানে উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। আপনার একটা লেখাতে আপনি চমৎকার একটা পরিসংখ্যান দিয়েছেন যে এত মানুষের যে পরিশ্রম তার জন্য কটা ডাক্তার পড়তে পারে, ডাক্তারি, সে সম্পর্কে আপনি যদি একটু বলেন। মানে চমৎকার লেগেছিল যে পরিসংখ্যানটা খুব মজার। এত মানুষের শ্রম দিবস, এত মানুষের শ্রমের জন্য এই কটা মানুষ পড়ার সুযোগ পাচ্ছে। আমি একটু অন্য দিক থেকে ব্যাপারটাকে দেখি। নিঃসন্দেহে একটা বাইরের থেকে একটা উন্নয়নের ছাপ কিন্তু আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি একটা প্রশ্ন আমরা প্রায় মনে আসে যে যতটুকু উন্নয়ন হয়েছে, ধরুন একটা বন্যা, একটা ঝড় একে সইবার মতো ক্ষমতা কি তৈরি হয়েছে? আমি কালকে উড়িষ্যা যাব, আমি উড়িষ্যায় গিয়ে যে মানে ধরনের যে যে কোমর যে ভেঙে গেছে যে কোমর, এবং আমি সুন্দরবনে এটা তো প্রায়শই দেখি যে উন্নয়নটা কিন্তু এমন একটা জায়গায় পৌঁছায়নি যেখানে আপনি পরবর্তী যে প্রয়োজনগুলি মেটাবার মতো একটা নিশ্চয়তা তৈরি হওয়া, সেই নিশ্চয়তা সোশ্যাল সিকিউরিটি যেটাকে বলা হয় আসে, সেটা কিন্তু আসেনি। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে একটা জিনিস হয়েছে, গ্রামের মানুষের কাছে টাকা অনেক বেশি পরিমাণ পৌঁছে দেওয়া হয়েছে, বা আমি প্রায় বলতে পারি ইনজেকশন দেওয়া হয়েছে। যেমন ধরুন একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে যে ব্যাংকগুলির মাধ্যমে এই যে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির নামে যে সমস্ত টাকা গ্রামের মানুষের কাছে প্রোডাক্টিভ লোন হিসেবে দেওয়া হচ্ছে। সত্যেনবাবু আমার চেয়ে অনেক বেশি এই ব্যাপারে অভিজ্ঞ। আমার নিজের একটা ধারণা যে তার 70% থেকে 75% কিন্তু কনজামশন লোন হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা আপনি, কারণ ধারটা তো আয় নয়, ধারটাকে আমি উৎপাদনের কাজে লাগিয়ে তার থেকে যেটা অর্জন করবেন সেটা আয়, সেটা আপনি ধার শোধ করবেন, বাকিটা আপনার আয়। কিন্তু গোটা ব্যাপারটাই কিন্তু রাজনৈতিক কারণেই বিশেষ করে দেবিলাল থেকে শুরু হয়েছিল যে 15,000 টাকা পর্যন্ত যারা ঋণ নিয়েছে তাদের শোধ দিতে হবে না, যে কী সর্বনাশা সিদ্ধান্ত। ঠিক তেমনি ব্যাপারটা হচ্ছে একটা জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে হয়নি, গ্রামে প্রচুর পরিমাণ টাকার যোগান বাড়ানো হয়েছে, কিন্তু উৎপাদনের কাজে সেটাকে লাগানো হচ্ছে কিনা, বা সেই জায়গাটায় যাচ্ছে কি, মানে সেই জায়গাটায় আমরা সংগঠিত করছে কিনা মানুষকে, তার কি কোনো মেশিনারি নেই দেখার জন্য? সত্যেনবাবু, মেশিনারি তো আছে, কিন্তু সংগঠিত করার দেখার তো মেশিনারি নেই। সেটা তো মোটামুটি যারা রাজনৈতিক নেতা, যারা সামাজিক নেতা, তাদের কাজ তারা করবেন। আমার মতো যারা সরকারি কর্মচারী, আমরা সরকারি কাজ করি, আমাদের কাজ মোটামুটি কিছু কিছু তৈরি করে দেওয়া, গিভেন কিছু প্রোগ্রাম অনুযায়ী যতটা সম্ভব কাজ করা। তো সব যেটা আপনি ঠিকই বলেছেন, কিছু উন্নতির ছাপ পড়েছে, কারণ পরিকাঠামোর উন্নতি হয়েছে, রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, স্কুল বাড়ি হয়েছে, এটা সেটা হয়েছে, সেগুলো একেবারে ভেঙে পড়ে না, ভেঙে পড়লেও সারিয়ে টারিয়ে নেওয়া যায়, এটুকু আছে। কিছু শ্রমদিবস সৃষ্টি হয়, কিছু কাজ দেওয়া যায়। কাজেই আপনি যেটা বললেন যে প্রতি বছর লিন্সেস নিয়ে হাজার হাজার মানুষ ঢুকে আসে না শহরে, সেটাও ঠিক। কিন্তু যেটা উনি বলছেন সেটা একই সঙ্গে সত্যি, যে মানুষের প্রতিরোধ ক্ষমতা কতটা বেড়েছে, নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা কতটা বেড়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা ওপর থেকে তৈরি করে দেব, ততক্ষণ কিন্তু ওইটা কিন্তু জন্মাবে। ওটা জন্মাবার জন্য ওপর থেকে স্কিম করা হয়নি। ওই স্কিমে এমন কোনো স্কিম নেই যাতে লোকে নিজের পায়ে দাঁড়ানো শেখানো যায়। লোকে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে থাকলে তে নিজের পায়ে দাঁড়াবে, তাকে সাহায্য করা যায়। আরেকটা জিনিস যেটা মনে হয়, ধরুন একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন যে প্রয়োজনটা হয়তো প্রত্যন্ত অঞ্চলে মানুষের, সেটা হয়তো ঠিকমতো আমরা ইনফরমেশন পাই না যখন যারা আমরা সিদ্ধান্ত নিই। উদাহরণটা হচ্ছে, আমি ধরুন পুরুলিয়াতে যে আদিবাসী অঞ্চলে তাদের ফায়ারউড দরকার হয়, তাদের কয়লা কেনা বা কেরোসিন কেনার পয়সা নাই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বলছে গ্রিন বেঞ্চ ডিক্লারেশন দিয়েছে কোনো রকমের গাছে হাত দেওয়া চলবে না। ফলে কি হচ্ছে, তারা কিন্তু জানে কোন ডালগুলো কাটতে হয়, তারা যুগ যুগ ধরে ডালগুলো কেটে আসছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের উপায় নেই। গ্রিন বেঞ্চ ডিসিশন দিয়ে দিয়েছে যে কোনো ডাল কাটা যাবে না। এই মানুষগুলো কোথায় যাবে? আমার মনে হয় এখানে একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। গ্রিন বেঞ্চকে যদি বলা হতো না, এই মানুষগুলো জানে যে কি করে গাছকে রিসাইকেল করতে হয়, কারণ তার তো আর কোনো উপায় নেই।
আপনার কি মনে হয় না এখানে একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে? আছে তো, মানে তাছাড়াও আপনি লক্ষ্য করে থাকবেন, তুষারবাবু আমার থেকে ভালো জানবেন, যে এই জাতীয় প্রয়োজন মেটানোর বন্দোবস্ত করা সম্ভব, কিন্তু সেটাও সংগঠিত কোনো লোকের সঙ্গে করা সম্ভব। মুশকিলটা হচ্ছে উন্নয়নটাকে কিন্তু আমরা আন্দোলন বলে মনে করছি না কোনো স্তরেই না। ঠিক বলেছেন, দারুণ কথা। আমার বক্তব্য হচ্ছে যে উন্নয়নটাকে যদি আপনি আজকে যদি ধরুন একটা রাজনৈতিক দলের তার কর্মসূচিটা কি হবে, ধরুন আজকে যদি আপনি রাজনৈতিক দলের যে কোনো দলেরই সভায় যান, তাহলে একটাই মানে বোঝাবার চেষ্টা দেখতে পাই যে অপরে খারাপ কিন্তু আমি ভালো, এটা প্রমাণ করার জন্য খুব বেশি যুক্তি হাতে থাকে না। অতএব রাজনৈতিক দলগুলির মধ্যে কার্যক্রমটাই মূলত হওয়া উচিত ছিল যে মানুষগুলিকে স্বাধীন করা গেল, যে মানুষ স্বাধীন হলেন, আর তাদের উন্নয়নের কাজটা আমরা কিভাবে তাদের সংগঠিত করে করতে পারি, এটাই বোধহয় মূল প্রোগ্রাম হওয়া উচিত ছিল। আমি প্রসঙ্গত একটা মাত্র কথা বলবো, যখন অশোক মেহতা এখানে আসেন, তিনি পঞ্চায়েত রাজ কমিটির চেয়ারম্যান ছিলেন, তখন যিনি এখানকার পঞ্চায়েত মন্ত্রী, তিনি আমাকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। তো অশোক মেহতা তাকে প্রশ্ন করছেন, আচ্ছা তোমরা এই যে পঞ্চায়েতটা হাতে নিচ্ছ, তোমরা কি সমস্ত তরে সিদ্ধান্ত করে নিয়েছো যে কি করতে চাও এই পঞ্চায়েতটাকে নিয়ে? এই নিয়ে কি বিচার বিশ্লেষণ সমস্ত কিছু করে তোমরা এগুচ্ছ? আমার মনে হয়েছিল সেদিন যে না, ওটা ঠিক করা হয়নি। যাই হোক, আমি এটা বলেই বলতে চাইছি যেটাকে আন্দোলন হিসেবে আপনি যে পলিটিক্যাল উইলের কথা বলছেন, সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটা সম্ভব সেই পলিটিক্যাল উইলটা ক্রিয়েট করা, যদি এটাকে আমরা আন্দোলন হিসেবে অ্যাকসেপ্ট। আচ্ছা, তাহলে কিন্তু এখানে আন্দোলন মানে স্বপ্নের কথা চলে আসে। আপনি ধরুন রাঙাবেলি তো আপনার স্বপ্ন ছিল একটা, আপনি যেটা বলছেন আমি শিখতে গেছিলাম, করতে করতে আমার মনে হয়েছিল যে আমি আস্তে আস্তে সংগঠিত করতে পারি, মানুষগুলোকে একত্রিত করতে পারি, এমনকি আপনি নতুন বাঁধ বাঁধারও যে পরিকল্পনা করেছিলেন, তার মানে কি এই স্বপ্ন কি রাঙাবেলি আর নিম্নবর্গের মানুষ কি আরো তাকে প্রসারিত করার কথা ভাবছে? ভীষণভাবে। তার মানে আমাদের বোঝা গেল যে গ্রাম সেবা, যেটা তুষারবাবুর অভিজ্ঞতা বা সত্যেন বাবুর, আমরা অবশ্যই মেথোডোলজি নিয়ে যাব, কিন্তু গ্রামের মানুষের কাছ থেকে কিছু শিখতে না পারি, সেটা পুরোটাই খানিকটা কাগজে কলমে থেকে যাবে। অনেক ধন্যবাদ আজকের আলোচনার জন্য। আমরা পরবর্তী সপ্তাহে আবার মিলিত হব।